রান্নাঘরে কাজ আছে তো। সকালে রানী সাহেবা করে নেবে। যেখানে মন চাইছে দ্বিতীয়ত আর বাহানা জুড়ালেন না। নিহারিকা বেগম গোটা গোটা পায়ে নিভানের পাশাপাশি চেয়ারে এসে বসলেন, বললেন, তুই খা, আমি তোর সঙ্গে আবার খেয়ে নিচ্ছি। চেয়ারটা ঘুরে নিয়ে বসো, আমি খাইয়ে দিচ্ছি। নিভানের অনর সিদ্ধান্তে চেয়ারটা ঘুরে নিয়ে বসলেন নিহারিকা বেগম। নিজেকে ক্ষণিকের জন্য মনে হলো ছোট্ট বাচ্চা। হ্যাঁ, নিভানের আদেশে মন থেকে তেমনটা অনুভব করলেন তিনি। ক্ষণিকের জন্য সত্যি বনে যেতে ইচ্ছা করলো, সামনের ছেলেটার সন্তান তুল্য হয়ে যেতে। অথচ সেই সন্তানের জন্ম দেওয়ার প্রায় 30 বছর পার হয়ে গেছে। চুলে পাক ধরেছে ওনার, চেহারার জৌলুসতা কমে গিয়ে সারা অঙ্গে বাত ব্যথা জেগেছে। সেই ছেলে বিয়ে দিয়ে নাতি নাতনি হওয়ার সময়ও চলে এলো, অথচ মন সাজতে চাইছে নাদান বাচ্চা। মনে মনে নিজের প্রতি হাসলেন নিহারিকা বেগম। মা, খাবার নাও। মৃদু চমকে নিভানের মুখের দিকে তাকালেন তিনি। চৌকর শ্যামবর্ণের স্বাভাবিক কি সুন্দর মায়াময় একটা মুখ। নিভান জন্মের পর অনেকেই কানাঘুষা করে বলতেন নিহারিকার পাশে যেমন তার বরকে মানায় না, তেমন ছেলেটাও হয়েছে বাবার মতো, নিহারিকার কোলে মানায় না। সাধারণ রঙের কারণেই এসব বলতো সবাই, এটা উনি জানতেন। অথচ উনি চেয়ে চেয়ে দেখতেন। আর ওনার মাতৃমন মমতাময়ী সত্তা বলতেন, না, ছেলেটা যেন একটু বেশি ওনার কোলে মানায়, খুব মানায়। খাবে না? হুঁশ ফিরলেও যেন তড়িৎ হা করলেন তিনি। নিভান সযত্নে গালে লোকমা তুলে দিল, অথচ উনি চাবালেও গিলতে পারলেন না। মনে হলো গলায় কিছু একটা দলা পাকিয়ে আছে, যা খাবার গিলতে বাধা সৃষ্টি করছে। নিভানও মায়ের মুখে খাবার দেবার পরপরই নিজের মুখে এক লোকমা তুলে নিল। তা চেয়ে চেয়ে দেখলেন নিহারিকা বেগম। কি নির্বিকার আচরণ! সত্যি যেন সন্তানকে গালে তুলে খাওয়াচ্ছে, আর নিজে সে একই এঁটো খাবার থেকে খাচ্ছে, যা তিনিও নিভানের ছোটবেলায় করেছেন। অথচ তফাৎ আজ সময়ের ব্যক্তির। সেই ব্যক্তির এই কাজটা করতে না আছে দ্বিধা সংকোচ, না আছে অযত্ন অবহেলা। কোনো মতে খাবারটা গলা থেকে নামিয়ে পেটে চালান করলেন নিহারিকা বেগম। অনেক দিনের মনের মধ্যে জমে থাকা একটা প্রশ্ন তিনি শুধাতে সাহস পেতেন না, পাছেই কিনা উত্তর শুনতে হয়। আজ তার সাহস করে শুধালেন, আমার উপরে তোর খুব অভিমান, অভিযোগ, তাই না নিভান? মা তোকে ঠিকঠাক আদর ও ভালোবাসা দিতে পারেনি, সময় দিতে পারেনি, তোর শখ ইচ্ছেগুলোর গুরুত্ব দিতে পারেনি, বিনিময়ে শুধু দিয়ে গেছে অবহেলা আর অযত্ন। খাবার মাখানো আঙ্গুলগুলো হঠাৎই ক্ষণিকের জন্য থেমে গেল নিভানের। পর মুহূর্তে তা আবারও সচল হয়ে খাবার মাখাতে থাকলো। লোকমা বানিয়ে সম্মুখে ধরে চোখ দিয়ে ইশারা করলো নিভান নিতে। নিহারিকা বেগম বাধ্য মেয়ের মতো নিলেনও, তবে অপেক্ষা করলেন নিভানের উত্তরের। নিভান উত্তর দিল রয়েছে। মায়ের মুখে খাবার তুলে দিয়ে স্বতঃস্ফূর্ত স্বচ্ছ এক বাচ্চাদের মতো ভুবন ভুলানো চমৎকার একটা হাসি দিল। ফের বলল, অভিমান অভিযোগ ছিল তো, খুব অভিযোগ ছিল, তার সাথে যোগ হয়েছিল অভিমানেরাও। কেন? আমার মায়ের আবার বিয়ে হবে? সবাই বলেছিল তো, আমার মায়ের আবার বিয়ে হলে আমার মা আর আমার থাকবে না। বাবা তো নেই, মা থেকেও থাকবে না। সত্যি তো থাকেনি, কেউ কেউ এসব বলেছিল। আমার মায়ের বিয়ের পর নতুন সংসার হবে, সেই সংসারে মা ব্যস্ত থাকবেন, আমাকে ভুলে যাবেন। অযত্ন অবহেলা ছাড়া তখন আর আমার কিছুই জুটবে না। সত্যিই তো, অবহেলায় অযত্নে আমার সঙ্গী হয়ে গেল। আমার মায়ের থেকে পাওনা ভালোবাসা যত্নটা গেল আমার বাবার মতো হারিয়ে। আচ্ছা, সেই বাবা হারানো ছেলেটার কি মায়ের উপর তখন অভিযোগ অভিমানী হওয়া উচিত ছিল না? ছিল কি জানে না, তবে সেই ছোট্ট অবুঝ মনে একটু একটু করে অভিযোগ বাসা বাঁধছিল। সঙ্গে জমেছিল একরাশ অভিমানেরা। একটু থামলো নিভান। মায়ের ফাঁকা গালে পুনরায় আরেক লোকমা খাবার গুজে দিয়ে ফের বলতে শুরু করলো, তখন সেই অবুঝ ছেলেটা তখন বুঝিনি, তাকে ফেলে তার মা দ্বিতীয় আর কারো ঘরণী হতে চায়নি, বিয়ে করতে চায়নি অন্য কাউকে। অবুঝ ছিল কিনা ছেলেটা, ছেলেটা এটাও বুঝেনি সে অবহেলা, অসহায় নারী, তার পরিবারের কাছে, সমাজের কাছে, তার বয়সের কাছে নিরুপায় ছিল। বাধ্য হয়েছিল তার আদরের সন্তানকে রেখে অন্যত্রে বিয়ে বসতে। জোর করা হয়েছিল তাকে। অথচ হতভাগ্য সন্তান আমি। আমার নিরুপায় মাকে বোঝার ক্ষমতা বয়স তখন আমার হয়নি। তারপর আমার মা যখন পুনরায় সংসারহীন হলেন, সেই সংসারের ভাগ্যবশত আমারও ঠাঁই হলো। যদিও ঠাঁইটা করে নিয়েছিলেন আমার মা, তার সুখের বিনিময়ে শর্ত জুড়েছিলেন আমার দ্বিতীয় বাবাকে পুনরায় দ্বিতীয় সংসারে ওনার আদরের সংসারকে ছাড়া কিছুতেই তিনি বিয়ে বসবেন না। তিনি সন্তুষ্ট চিত্রে রাজি হয়েছিলেন। আমার পিতৃতুল্য মানুষটা, আমি বাবাহারা সন্তান। বাবার পরে মায়ের মমতালোভী ছিলাম তো। মায়ের প্রতি অভিযোগ অভিমান জমে থাকলেও মায়ের সঙ্গ ছাড়তে পারলাম না। অথচ মায়ের সঙ্গে ঠাঁই হলো। সবার সঙ্গে মায়ের আদর ভালোবাসাও নুইয়ে এলো।
তবে মায়ের সঙ্গে থাকতে পারছি তো, এই পরম ভাগ্য। নতুন সংসারে মায়ের বেখেয়াল অযত্ন, তাকে কাছে না পাওয়া মায়ের প্রতি আমার অভিমান অভিযোগ বাড়িয়ে দিল। অথচ দুর্ভাগ্য অবুঝ সন্তান আমি। তখনও বোঝার ক্ষমতা হয়নি আমার মায়ের নতুন সংসার হয়েছিল। তিনি তখন আমার মা বাদেও কারো বউ, কারো ভাবি, কারো বৌমা, কারো মামি, কারো চাচি হয়েছেন। ওনার দায়িত্ব খেয়াল তখন আরও শুধু আমাতে আটকে নেই। তিনি আর তখন শুধু আমার মাতে আটকে ছিলেন না, ওনার দায়িত্ব বেড়ে গেছে। সদস্যও তিনি আর পারতেন না তার বাবা হারা সন্তানটাকে একটু বেশি খেয়াল রাখতে, একটু বেশি বেশি আদর যত্ন ভালোবাসা দিতে, কাছে রাখতে। আমার মতো ভাবতেন হয়তো সন্তান কাছে আছে এই ঢের। তখন বুঝতে শিখলাম, জানলাম আর অনুভব করলাম আমার মায়ের প্রতি আমার অভিযোগ অভিমানরা মাত্র নিছুক। আমার চোখের আড়ালে তিনি সন্তানকে কাছে না পাওয়ার কষ্টে কাটতেন। ছেলেকে খাবার খোটা দিলে তিনিও খান না, ছেলের অযত্ন অবহেলা তিনিও বেঁকে হন, মূর্ছে পড়েন। ছেলের শখ আহ্লাদ ইচ্ছেগুলো হারিয়ে যাওয়ার তিনিও ব্যতীত হন, আত্মগ্লানিতে ভোগেন। অথচ তিনি তো সেই নারী জাতি, যে নারী শত কষ্ট বাধা বিপত্তি নিজের মৃত্যু সঙ্গ নিয়ে সন্তানের পেটে লালিত পালিত করেও শব্দ মুখ থেকে বের করেন না। তিনি নিজের কষ্ট ব্যথাগুলো কি করে সন্তানকে বলবেন, জানতে দেবেন? কিন্তু আমি তো সন্তান, আমারও তো দায় থেকে বা আমাকে বোঝার। তাই আমার মতো করে আমি বুঝে নিয়েছি। আমার মায়ের বিরুদ্ধে নিজেকে মনে গাঁথা অভিমান অভিযোগগুলো ধুয়ে মুছে নিয়েছি। কথা শেষ করে নিভান আবারও একটা স্বতঃস্ফূর্ত হাসি দিল, স্বচ্ছ পরিচ্ছন্ন মৃদু হাসি, যে হাসিতে ঠোঁট প্রসারিত হলো অথচ দন্তের দেখা মিলল না। ফের চড়ুইয়ের মতো হাঁ করে নিজ মুখে ভাত তুলে নিল। ছেলের মায়ামাখা হাসি, খাবার তুলে নেওয়া চেয়ে চেয়ে হতবিহ্বল চোখে দেখলেন নিহারিকা বেগম। নিভানের তো ওনার সম্পর্কে ভিতরের এত কিছু জানার কথা নয়, তবে জানলো কি করে? সপ্রশ্নের সাথে সাথে উত্তরও যেন নিজেই দিলেন। হয়তো নিভানের নানুমা, নয়তো জাহিদ সাহেব জানিয়েছেন। এই দুজন মানুষ ছাড়া তো এসব কথা কেউ জানে না। সেদিকে আর ভাবতে গেলেন না তিনি। তবে অবাক হয়ে বুঝদার ধৈর্যশীল ছেলেকে দেখতে থাকলেন। যদিও ছেলের ধৈর্য সহ্য সম্পর্কে ওনার ধারণা আছে, তবে ওই বাচ্চা নিভান ভিতরে ভিতরে এত অভিযোগ অভিমান জমা করে রেখেছিল। আজ হয়তো ওর মনে অভিমান অভিযোগ নেই, কিন্তু একটা সময় ওনার বিরুদ্ধে এত এত অভিযোগ জমেছিল, যা ছেলেটা কখনো মুখের কথা দ্বারা হোক বা নিজের ব্যবহার দ্বারা কখনোই বহিঃপ্রকাশ করেনি। সব চেপে রেখেছিল নিজের বুকের ভিতর, হৃদয় গহীনে। তুই বিশ্বাস করিস আমি তোর বাবার থেকে তোকে এক চুলো কম ভালোবাসি না? মুখ তুলে চাইল নিভান। মায়ের ভারী কণ্ঠস্বর, চোখের কিনারা ঘেঁষে জল থই থই। একটুও ভালো লাগলো না। এমনিতেই মাকে ব্যথা দিয়ে কথা বলার আগেই তার গলা রোধ হয়ে যায়। বিবেক বাধা সৃষ্টি করে, বুকে কাঁপন তুলে, যার কারণে শত অভিযোগ অভিমান পুষলেও মায়ের বিরুদ্ধচারণ করে একটা কথাও ঠোঁটের আগায় আনেননি কখনো নিভান, আনতে পারেওনি। সেই মায়ের চোখে জল। ডান হাত এঁটো থাকায় বাম হাত বাড়িয়ে দিয়ে মায়ের চোখে জল মুছে দিল নিভান। অমায়িক দৃঢ় কণ্ঠে বলল, এত বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কেন? মা, তুমি আমার মা। তুমি ভালোবাসলে আমার মা, না বাসলেও আমার মা। একটু কম বেশি ভালোবাসলে কি তুমি মা? আমার মা থাকবে না, বাতিল হয়ে যাবে? না তো, আমার মা তো আমারই থাকবে। সেখানে এত বিশ্বাস অবিশ্বাস দিয়ে কী হবে? তবে তোমাকে কিন্তু আমি আমার বাবা থেকেও একটু কম ভালোবাসি। এই বিশ্বাসটা নিশ্চয়ই পুষে আছো মনে। থাকবে না কেন? সত্যিই তো তুই আমার থেকে তোর বাবাকে বেশি ভালোবাসিস। মায়ের বিশ্বাস ভরা দৃঢ় কণ্ঠের বাচ্চা মতে নিভান আবারও হাসল। এবার ঝলমলে দন্তের কিছুটা অংশ দেখা গেল। সহসা খাবার রেখে হঠাৎ দুহাত দুদিকে প্রসারিত করল নিভান। নিহারিকা বেগমের সেই কাছে ডাকার আহ্বান একটু বুঝতে সময় লাগলো। আর বুঝে উঠতেই হুড়মুড়িয়ে পড়লেন ছেলের বুকে এবং মৃদু শব্দ করে কেঁদে ফেললেন। নিভান কত যত্নের আহ্লাদের ছেলে ছিল আউসাফের, আর সেই ছেলেকে তিনি কত অযত্নে অবহেলায় মানুষ করলেন। নিভান মায়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, ফের বলল, তুমি যেমন আমাকে বাবার থেকে এক চুল কম ভালোবাসো না, আমিও তোমাকে বাবার থেকে এক তিলও কম ভালোবাসি না। অভিমান অভিযোগ যাই থাকুক না কেন মনে, খুব ভালোবাসি মা। নিহারিকা বেগম নিভানের সে কথায় বিশেষ প্রতিক্রিয়া দেখালেন না, বরং নিজের মনের মধ্যে চলা আকুলতা প্রকাশ করে বললেন, পরকালে আমি তোর বাবার সম্মুখে গিয়ে কি করে দাঁড়াবো নিভান? তোর এত আদরের ছেলেকে আমি যে নিজের সুখের জন্য বড্ড অবহেলায় মানুষ করেছি, তার কি জবাব দেব? এবার তোর বাবার কবর জিয়ারত করতে গেলে তার কাছে আমার হয়ে একটু ক্ষমা চেয়ে নিস বাবু।
না হলে যে আমাকে তার সামনে গিয়ে কঠিন অপরাধী হয়ে দাঁড়াতে হবে। আর তোমার নামে সালিশ নিয়ে গেলে বুঝি বাবা আমাকে ছাড়বেন? বাবা কি তোমাকে কম ভালোবাসতেন? নিশ্চয়ই তিনি তোমার পরিস্থিতি বোঝেন। আর পরকালে যদি আমাদের একসাথে থাকা হয়, তিনি কখনো তোমাকে দোষী ঠাঁই করবেন না। আমি দোষী ঠাওরাতে দেব না মা। বাবাকে খুব ভালোবাসি, তাই বলে তোমাকে কম নয়। এই যে তুমি কাঁদছো না, বাবা এটাতে আরও আমার উপর অসন্তুষ্ট হবেন। কেন আমি তোমার চোখে জল আসতে দিলাম? বলতে বলতে নিভানের গলার স্বরও কেমন রুদ্ধ হয়ে এলো। মা ছেলের এই আবেগঘন দৃশ্য আরও একজন দেখল। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে ইভান নিষ্পলক চোখে দেখে গেল। সামান্য বিষয়েও সে মা বাবাকে দোষী সাব্যস্ত করেছে, আঙ্গুল তুলে অভিযোগও করেছে। অথচ তার চাওয়া পাওয়া কখনো কি অপূরণীয় রেখেছেন বাবা মা? রাখেননি, বরং চাওয়ার আগেই সবকিছু পেয়ে গিয়েছে সে। অথচ দাদাভাই পেয়েছে কি? হয়তো এখন সাফল্য তার নাকের ডগায়। তাকে চেনে সবাই এক নামে, তবে সাফল্য তো সব কিছু নয়। সাফল্যর বাহিরেও একটা পরিবার থেকে যে আদর ভালোবাসা তার পাওয়ার কথা ছিল, তা তো সে পায়নি। বরং বিনিময়ে কত কিছু সহ্য করেও মুখ থেকে কখনো একটা কটু বাক্য বের করেনি। মায়ের প্রতি তীব্র অভিমান অভিযোগ থাকা সত্ত্বেও কখনো প্রকাশ করেনি। বাবা মায়ের বিরুদ্ধচারণ করেনি। চুপচাপ সব সয়ে গেছে। সে ওইটুকু বয়স থেকেই এত কিছু সইল কিভাবে? সে পারত? কখনোই না। কেন সে দাদা ভাইয়ের মতো হতে পারেনি? আসলেই কি সবাই নিভান হতে পারে? পারে না। নিভান হয় হাজারে একজন, 100%-এ 10 জন। সেই 10 জনের একজন তার মায়ের ছেলে, আর তার দাদা ভাই নিভান, তার দেখা শ্রেষ্ঠ ভাই। মাকে এত এত সান্ত্বনা বাণী আউড়িয়ে চুপ করিয়ে খাইয়ে নিজে খেয়ে তারপর এবার বইয়ের উদ্দেশ্যে পা বাড়ালো নিভান। সে বাড়িতে এসেছে, মেয়েটা শোনেনি? না হলে তার দেখা নেই কেন? নাকি ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে পড়লে তো মুশকিল। তবে নানুমার সম্মুখ দিয়ে কিভাবে নিয়ে আসবে মেয়েটাকে? আর ইদানিং ওই মেয়েটাকে ছাড়া নিভানের দিন রাত। উফ! নানুমার রুমের দরজা মৃদু খোলা, ভিতরে ফকফকা লাইট জ্বলছে। সেই মৃদু ফাঁক থেকেই দেখা গেল নানুমা পায়ের সঙ্গে পা জড়িয়ে বেডে হেলান দিয়ে বসে আছেন, আর তার পাশে কৌড়ি ঘুম। ঘুম নাকি চুপচাপ চোখ বুজে শুয়ে আছে নিভান বুঝতে পারল না। দরজায় মৃদু শব্দ করে অনুমতি চাইল নিভান। নানুমা আসবো? বৃদ্ধা চোখ তুলে তাকালেন। হঠাৎ মুখে মৃদু হাসি ফুটল ওনার। বললেন, এসো এসো। নিভান ভিতরে ঢুকতে ঢুকতে বলল। খবর কি? শরীর ঠিকঠাক আছে তো আপনার? ভদ্রমহিলা একটু রসিকতা করে বললেন, আমার খবর নিতে এসেছো নাকি বউকে? দুটোই। এবার বলুন, শরীর ঠিক আছে আপনার? আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? আলহামদুলিল্লাহ। নিভান এর মধ্যে কৌরিকে দেখল। মেয়েটা ঘুমে বিভোর। আজ 4 দিনে নিভান খুব ভালো করে বুঝে গিয়েছে তার বউটা ভীষণ ঘুম কাতুরে। ঘুম পেলে সে জায়গা দেখে না, ঘুমিয়ে পড়ে। কাল কি সুন্দর শান্ত বাচ্চাদের মতো তার বুকের উপর ঘুমিয়ে থাকলো। যতক্ষণ না নিভান নিজে থেকে নাড়ালো ততক্ষণ মেয়েটা নড়েনি, চুপচাপ তাকে জড়িয়ে ঘুমিয়ে থেকেছে। আজ 4 দিনে বুকের ভেতরের সাথে সাথে বাহিরটাও জুড়ে নিয়েছে মেয়েটা। মেয়েটার স্পর্শ না পেলে যেন প্রশান্তি পাওয়া যায় না। রাত তো অনেক হয়েছে, এখনো জেগে আছেন? শরীর খারাপ করবে তো, ঘুমিয়ে পড়েন। নিভান উঠে দাঁড়ালো। নানুমার সম্মুখ দিয়ে মেয়েটাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, লজ্জা এমনটা নয়। তবে সমীহ বলে একটা কথা তো থেকেই যায়। সম্পর্ক যতই কাছে থাকুক না কেন, সমীহের দেয়াল কখনো কখনো সম্পর্কে ভঙ্গ করেনি নিভান। সব সম্পর্কের সম্মান, স্নেহ, শ্রদ্ধাবোধের সাথে সাথে সমীহটা বজায় চেষ্টা করেছে। আজ নহে না ঘুমালো সে। কথা বলতে নানুমার পাশে এসে বসেছিল নিভান। সেখান থেকে উঠে কথাগুলো নানুমাকে উদ্দেশ্য করে বলে দরজার দিকে পা বাড়াতেই বৃদ্ধা ফের রসিকতা করে বললেন, বউ নিতে এসেছো, না নিয়ে চলে যাচ্ছ যে? থেমে গেল নিভান। মনটা উল্টো গান গাইলেও পিছে ফিরে কৌরির দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে আছে তো, নিয়ে যাবো কি করে? তবে এত লম্বা চওড়া হৃষ্টপুষ্ট শরীরখানা কিসের জন্য শুনি? একটা ফিনফিনে পাতলা মেয়েটাকে তুলে নিয়ে যেতে পারবে না? তাকে এখানে রেখে ঘুম হবে তো তোমার? নানুমার রসিকতা এবার মৃদু হাসলো। নিভান বলল, চেষ্টা করে দেখি। চেষ্টা করতে হবে না বাপু, তোমার বউ তুমি নিয়ে যাও। আমিও স্বস্তিতে থাকি, তুমিও শান্তিতে ঘুমাও। নিভান ঘুরে এগিয়ে গেল। যেখানে নানুমা নিজেই বলেছেন সেখানে সমীহ দেখানোর আর প্রয়োজন পড়ে না। বেডের কাছে এসে কৌরির দিকে তাকিয়ে বলল, আমার বউটা তো শান্ত হয়ে ঘুমিয়ে আছে, সে আমাকে অস্বস্তি দিল কি করে? ভদ্রমহিলা হাসলেন, বললেন, এই যে তোমার বউয়ের বরটা যখন তখন এসে আমার রুমে হানা দিতে পারে, তার জন্য পাহারাদার হয়ে বসে আছি। এটা আমার স্বস্তি হরণ নয় বলছো? আর দ্বিতীয়ত, আমার নাতি তার বউটাকে ছাড়া শান্তিতে থাকবে না জেনে আমি কি করে স্বস্তিতে থাকি মশাই? তাই তো, আমার বউয়ের বরটার হয়ে এত কিছু চিন্তা ভাবনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নানুমা। নিভান মৃদু হাসলো।
মাথা নিচু করে ধপ করে পাতলা শরীরটাকে কোলে তুলে নিল সে। ভদ্রমহিলা এবার রসিকতা ছেড়ে বেশ অমায়িক নম্রসুলভ কণ্ঠে বললেন, ওকে খাইয়ে দিয়েছি আমি, খেতে চাইছিল না, তবু জোর করে কয়েক লুকমা খাবার খাইয়ে দিয়েছি। রাতের ঔষধটা খাওয়া হয়নি, তবু ওর ঘুমটা ভেঙো না। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, হয়তো শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুমটা প্রয়োজন। নিভান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নানুমার রুম থেকে বের হলো। রুমের বাহিরে পা রাখতেই কৌরিকে বুকের সাথে শক্ত বাঁধনে চেপে ধরল। এতক্ষণে মনে হয় শান্তি পেল। ভিতর বাহিরটা জুড়ে খোলা বারান্দার করিডোরের আলোতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা তখনও ঘুমে বিভোর। শুধু ক্ষণে ক্ষণে ঘন নিঃশ্বাস ছাড়া তার আর কোনো সারা শব্দ নেই। কিছু ছোটখাটো এলোমেলো চুল চোখ মুখ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আনমনে ঠোঁটের কোণে হাসি ফুটল নিভানের। মাথা নিচু করে পরম নরম স্পর্শে চুমু খেলো বইয়ের কপাল গালে, ফের কাব্যিক স্বরে আওড়ালো, সুখের আড়ালে যাতনা ছিল মন পাড়াতে, সেই যাতনা বলে মোর হৃদয়ে তোমার আগমনে। যাতনা ভুলে ডানা মেলে সুখ সুখ নিয়ে এলো তুমি, সৌভাগ্যের পদচারণ হয়ে আমার জীবনে। সারাদিনের অবসাদ ক্লান্তি এক নিমিষে যেন দূরীভূত হয়ে গেল মেয়েটার সান্নিধ্য পেয়ে। সামান্য স্পর্শের এত শক্তি যে একজন সারাদিনের অক্লান্ত পরিশ্রমী ব্যক্তিকে নিমিষেই সেই স্ত্রী স্পর্শ দ্বারা শান্তি দিতে পারে, ক্লেশে ভরা মন মস্তিষ্ককে মুহূর্তে প্রশান্তিতে ভরে তুলতে পারে। এত মহাত্ম গুণ দিয়ে সৃষ্টিকর্তা সৃজন করেছেন তাদের। তবে এই জন্য কি প্রতিটি পুরুষের সঙ্গিনী করে একজন হালাল স্ত্রী নির্ধারণ করে দিয়েছেন প্রভু, আর তাদের মাধ্যমে এই স্বামী জাতিদের শান্তি সুখ সমৃদ্ধি নির্গত করেছেন, যা সেই হালাল স্ত্রী মধ্যেই খুঁজে নিতে বলেছেন, অন্যত্র হারাম স্ত্রীর মধ্যে নয়। পুরুষের শারীরিক মানসিক শান্তি প্রশান্তির উত্তম সঙ্গিনী হওয়ার কারণেই কি তবে সে অর্ধাঙ্গিনী? হ্যাঁ, তাই। না হলে নিভানের অবসাদে ভরা ক্লান্ত শরীরটা কি করে মুহূর্তে অবসাদ কেটে গিয়ে সতেজ স্নিগ্ধ হয়ে উঠল? ক্লেশে ডুবে থাকা মস্তিষ্কটা হঠাৎই কি করে পরম শান্তি শান্তি অনুভব করলো? আলগোছে হাসলো নিভান। হাতের বাঁধন দৃঢ় করে মেয়েটাকে আরও একটু কাছে টেনে নিজের সঙ্গে মিশিয়ে জড়িয়ে নিল। কৌড়িও একটু নড়ে চড়ে আবারও চুপ হয়ে গেল। মাথার নিচে আরও একটা বালিশ এঁটে মাথা উঁচু করে সেই চুপচাপ ঘুমন্ত মেয়েটাকে দেখলো কিছুক্ষণ। এক টুকরো ঝলমলে চাঁদ যেন তার বুকটা জুড়ে চুপচাপ শুয়ে আছে, আর তার কিরণে ঝলমলিয়ে উঠছে আশপাশটা। নিজের বুকের উপর রাখা কৌড়ির ফর্সা হাতটা নরম স্পর্শে নিজের হাতের মধ্যে নিল নিভান। স্থির মুগ্ধ চোখে তা দেখলো কিছু পল। ফর্সা হাতে মেহেদি রংটা মিলিয়ে এসেছে প্রায়। মেহেদির রংটা মিলিয়ে এলেও হাতের সৌন্দর্যতা মোটেও নষ্ট হয়নি। ফর্সা চিকন চাকন হাতটা বেশ আকর্ষণীয়। পুনরায় হাতটা বুকে চেপে ধরল নিভান। মেয়েটা গভীর ঘুমে বিভোর। তার ঘন উষ্ণ শ্বাসগুলো বুকের সর্বত্র ছেয়ে যাচ্ছে। আনমনেই চোখ বুঝে নিল নিভান। হঠাৎই ফোনটা বেজে উঠল তার। হোয়াটসঅ্যাপে কেউ কল দিয়েছে। এত রাতে আবার কে? চোখ খুলে বেড টেবিলটা থেকে ফোনটা নিল নিভান। কলদাতার নাম দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল তার। পুনরায় হাত বাড়িয়ে বেড টেবিলটার উপরে থাকা ল্যাম্পশেডটা জ্বালিয়ে দিল। ফের ভিডিও কলটা রিসিভ করতে ওপাশের হাস্যোজ্জ্বল এক রমণীকে দেখা গেল। তিনি কথা বলার আগে নিভান তাকে সালাম জানালো। সে উত্তর দিতেই নিভান বলল, আমার কথা মনে পড়লো তো তবে তোমার? মনে পড়লো মানে? বিয়ের দিনও তো কথা বললাম। আজ দুদিন তুই ব্যস্ত, এজন্য কথা বলতে পারিনি। ইসির কাছে শুনলাম ও বাড়িতে গেছিস, তাই আর বিরক্ত করিনি। এখন তোর সাথে কথা বলার আগে ফুপির কাছে ফোন দিয়েছিলাম, শুনলাম বাড়িতে এসেছিস, তাই কল দিলাম। আচ্ছা ঠিক আছে, সরি। আর এত এত কৈফিয়ত দিতে হবে না। সরি কি? তুই আমাকে মনে করে ফোন দিস কখনো? বরং আমিই তোকে ফোন দিয়ে খোঁজ নিই। দুদিন ফোন দিয়ে খোঁজ নিলাম না, অমনি অভিযোগ? নিভান হাসলো। তার বড় মামার দুই মেয়ে, ছোট জন ঈশিতার, ইনি বড়, নাম নিশিতা। এই দুই বোনের ভূমিকা তার জীবনে অনস্বীকার্য। তাদের জীবনে তারা তাকে এত প্রায়োরিটি, এত আদর যত্ন ভালোবাসা দিয়েছে যা কখনো ভুলবার নয়। নিভান কখনো ভুলতে পারবে না। নিশিতার অভিযোগে নিভান নরম গলায়, আবার সরি, ওকে? ইটস নট ওকে, বিকজ আমি তোর বউকে এখনো দেখিনি। দেখিনি বললে ভুল। মান্যতা, ইসি ওরা পিক পাঠিয়েছিল, বাট আমার আদরের ভাইয়ের বউটাকে ছবিতে দেখে কি আর মন ভরে? সরাসরি এখনো দেখতে পাইনি। দেখার জন্য মনটা কেমন ছটফট করছে। তুই জানিস, বুঝতে পারছি এখন বাংলাদেশে অনেক রাত, তবুও তোকে দেখার উদ্যোগে এত রাতে আমাকে ফোন দিতেই হলো। বিশ্বাস কর, তোর বিয়েতে যাবার জন্য মনটা যে কি ছটফট করেছে কি বলবো তোকে, পারলাম না। যাই হোক, ওসব বাদ দে। তা কই সে? দেখা আমাকে। নিভান একটু অপ্রস্তুত হলো। বুকে শয়নরত রমণীকে এক পলক দেখে নিয়ে পুনরায় ফোনে নজর দিল।
নজর ফোনে থাকলেও অনুভব করতে পারল কৌরি তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। এক হাতে তাকে কাছ থেকে সরানো সম্ভব নয়। নিভানও চাইছে না কাছ থেকে মেয়েটাকে সরিয়ে দিতে, তাই প্রসঙ্গ এড়াতে বলল, আপু উদয় উৎস কোথায়? আর ভাইয়া কেমন আছে সবাই? লন্ডনে তখন সন্ধ্যা 6টা। ড্রয়িং রুমের দিকে এক পলক তাকালো নিশিতা, ফের বলল, ওরা সবাই ড্রয়িং রুমে, আমি ওদের জন্য নাস্তা রেডি করছি আর তোর সাথে কথা বলছি। যাই হোক, ওদের কথা বাদ দে। আরে দেখা ওকে। চুলের আঁচে বসানো ফ্রাই প্যানে কি যেন ভাজছে নিশিতা, তা দেখতে পেল না নিভান। তবে বোনের সুশ্রী চেহারার কর্মব্যস্ততা অনুভব করতে পারল। বেশ সময় নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।